এটাকে আইনের মাধ্যমে, আন্তর্জাতিক আইনের প্রয়োগের মাধ্যমে এটা আমাকে করতে হবে। এই জন্য চোখে চোখ রেখে কথা বলতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যখন ভারতের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলবে আন্তর্জাতিক আইন অনুযায়ী। আমাদের দেশে তো বিভিন্ন গবেষণা সংস্থা অনেক ধরনের জরিপ করে থাকে, এবং জরিপে তারা স্যাম্পল হিসেবে কোন এলাকাকে বেছে নিচ্ছেন, কোন এলাকায় বিএনপি মেজরিটি, কোন এলাকায় জামাত মেজরিটি, কোন এলাকায় আওয়ামী লীগ মেজরিটি, বা কোন এলাকায় বামপন্থী মেজরিটি। আসলে কি স্যাম্পল সিলেকশন করা হচ্ছে তার উপরে গবেষণা পদ্ধতির ফলাফল অনেকটা নির্ভর করে। তা আমার ঠিক জানা নেই এই যে সিআরএফ তারা গবেষণা এলাকা হিসেবে কোন জায়গাটা বেছে নিয়েছে এবং তাদের কাঙ্ক্ষিত ফলাফল তারা কি চেয়েছিল, এটা কতটা নিরপেক্ষতা বজায় রেখে হয়েছে, এই নিয়ে আমার কোনো তথ্য জানা নেই। তবে মোটা দাগে আমরা যারা রাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখি, আমরা যেটা বুঝি যে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন ঘটেছে। একজন আইনজীবী হিসাবে আমি অন্তত একটা বিষয়বস্তুকে, একটা ঘটনাকে দুইভাবে দেখতে চাই। অর্থাৎ একটা হলো ফ্যাক্ট কি বলে, অর্থাৎ বাস্তবতা কি, আর একটা হলো নীতি কি বলে, আইন কি বলে। তো বাস্তবতা হলো বাংলাদেশে 12,76,00,000 প্রায় ভোটারের মধ্যে 4.5 কোটি ভোটার হলো তরুণ ভোটার, যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে। এখন এই তরুণ ভোটারদের একটা বড় অংশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা এই সময়কালে দেখেছি যে জামাতের ছাত্র সংগঠন, তারা প্রকাশ্যে স্বীকার না করলেও এখন তারা স্বীকার করছে যে শিবিরের একটা ব্যাপক উত্থান ঘটেছে। এর ফলে বোঝা যায় যে বাংলাদেশের তরুণ সমাজের মনে একটা মতবাদিক পরিবর্তন সূচিত হয়েছে। যে তরুণরা সবসময় আধুনিকতামুখী, যে তরুণরা সবসময় বিজ্ঞানমুখী, যে তরুণরা সবসময় স্বাধীনতা চেতনায় বিশ্বাসী, তারা এই ধরনের একটি মতবাদকে কেন গ্রহণ করলো, এটা আমাদেরকে আমলে নিতে হবে। আমি পছন্দ করি আর না করি, এই বাস্তবতাকে আমার বিবেচনায় নিতে হবে। এবং এটাও আমার বিবেচনায় নিতে হবে যে যেটা বিএনপির সালাউদ্দিন সাহেব গতকালই সম্ভবত বললেন, যে আরেক দিন হয়তো শুনবেন যে জামাতে ইসলাম 71-এর যুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করেছে। মানে ঘটনাটা, ইতিহাসের ন্যারেটিভ চেঞ্জ হতে হতে এই সমস্ত ধর্মাশ্রয়ী ফ্যাসিবাদী দলগুলো তারা কিন্তু ইতিহাসটাকেই পাল্টে ফেলে, এবং যে কারণে কর্নেল অলিকে তারা নতুনভাবে হাজির করেছে, যে কারণে তারা মুক্তিযুদ্ধকে আন্ডারমাইন করেছে, স্বাধীনতার বিরুদ্ধে ন্যাক্কারজনক অবস্থান নিয়েও আজকে তাদের সব মিছিলে দেখবেন তারা বেশি বেশি করে পতাকা, বেশি বেশি করে, অর্থাৎ অতিভক্তি, স্বাধীনতার প্রতি অতিভক্তি তারা প্রদর্শন করছে। এবং অতিভক্তি কিসের লক্ষণ এটা আমরা সবাই জানি। এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদেরকে আত্ম অনুসন্ধান করা উচিত, যেটা আজম ভাই বলেছেন যে আমরা কেন বাংলাদেশপন্থী হই না। এটা তো কোনো আপত্তি নাই, এটাই তো কথা। কিন্তু প্রবলেমটা হলো আমাদের দেশের প্রচলিত রাজনীতির দেউলিয়াত্ব। আমরা যখন দেখি দলের নেতারা মানুষের দুয়ারে দুয়ারে ধর্ণা না দিয়ে এম্বাসিতে গিয়ে ধর্ণা দেন, এবং আমরা যখন দেখি যে বিভিন্ন অ্যাম্বাসেডররা, রাষ্ট্রদূতরা ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে যখন আমার দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে মন্তব্য করে, পলিটিক্যাল পার্টিগুলোকে প্রোটেস্ট করে না, ইউ আর আওয়ার গেস্ট, আপনি গেস্টের মতো থাকেন, এ কথা কিন্তু কেউ বলে না। কারো নির্বাচনী ইশতেহারে আপনি পড়ে দেখেন, কোনো দলের নির্বাচনী ইশতেহারে এই কথা বলা নাই যে বিদেশি দূতদেরকে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। কেউ লিখেছে কি এ কথা? নোবডি। তার মানে কি যে এই বিদেশিরা যারা আমাদের মেহমান, বাংলাদেশের অ্যাম্বাসেডার কি আমেরিকার নির্বাচনে কোনো কমেন্ট করতে পারবে? বা আমেরিকান অ্যাম্বাসেডার কি ইন্ডিয়ার নির্বাচনে কোনো কমেন্ট করতে পারে? ইন্টারনাল অ্যাফেয়ার্সে পারে না। আমাদের দেশে কেন পারে? আমাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক দেউলিয়াত্ব আছে। আমরা আত্মমর্যাদাশীল না, যেটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যেটাকে সামনে নিয়ে আসতে চেয়েছে বারবার, যেটা আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যেটাকে সামনে আনতে চেয়েছে। কিন্তু সব জায়গায় তো চরিত্র হননের খেলা চলছে। আমাদেরকে আজকে এই চরিত্র হননের জায়গাটাতে হাত দিতে হবে। আর ভারতের সাথে আমাদের ইস্যু কি? মোটা দাগে বললে ভারতের সাথে আমাদের ইস্যু 3টা: পানি বন্টন, সীমান্ত হত্যা এবং বাণিজ্য ঘাটতি। এই তো ভারতের খেলাধুলার জায়গা। এই খেলাধুলার জায়গায় আমরা কিভাবে আমাদের বাংলাদেশকে জয়ী রাখতে পারি, এটা কিন্তু সামরিকভাবে যুদ্ধ করে এটা সম্ভব না। এটাকে আইনের মাধ্যমে, আন্তর্জাতিক আইনের প্রয়োগের মাধ্যমে এটা আমাকে করতে হবে।
এই জন্য চোখে চোখ রেখে কথা বলতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যখন ভারতের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলবে আন্তর্জাতিক আইন অনুযায়ী। তো সেই আত্মমর্যাদা যদি আমাদের মধ্যে না আনা যায়, গালাগালি করে, নোংরা ন্যারেটিভ প্রচার করে, সস্তা কথাবার্তা বলে যে রাজনীতি, সেই রাজনীতির দিন বোধহয় শেষ হয়ে গিয়েছে। 24-এর অভ্যুত্থান অন্তত এই বার্তাটা আমাদের সামনে দিয়েছে। আমাদের শেখা দরকার যে সামনের দিনে আমরা নতুন বাংলাদেশ কিভাবে গড়ে তুলতে পারি। আর নির্বাচনের যে ভয়ভীতি, সেটা তো পরিষ্কার হয়ে গিয়েছে। ভোটার তো দূরের কথা, প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীদের উপরে, ছোট ছোট দলের প্রার্থীদের উপরে যে চাপ দেওয়া হয়েছে, এটা আমার ধারণা আমাদের একটি দলের মহাসচিব এখানে আছেন, তিনি আরও ভালো জানেন যে 2টি বৃহৎ দলের বাইরে ছোট ছোট দলগুলোর প্রার্থীদেরকে কিভাবে বিভিন্ন জায়গায়, স্বতন্ত্র প্রার্থীদেরকে কিভাবে বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং রিটার্নিং অফিসাররা ছোট ছোট দলের প্রার্থীদের সাথে একদম খুব নিম্নমানের আচরণ করেছে।